আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে এই লাইভ ক্লাসটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 এর দ্বিতীয় ধাপের গণিত অংশের প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। আমরা পাশাপাশি আরেকটি নোটিশ দিয়ে রাখি যে আমরা ইংলিশ অংশের যে প্রশ্ন সমাধান সেটি আগামীকাল ইনশাআল্লাহ করা হবে। আমাদের আজকের প্রশ্নপত্র ইতোমধ্যে আপনারা অলরেডি দেখেছেন, অনেকে উত্তর করে ফেলেছেন এবং সমাধানও করে ফেলেছেন। তারপরেও প্রাসঙ্গিক কারণে আমি আজকের প্রশ্নপত্র সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেখানে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি যুক্ত থাকেন তাহলে সম্পূর্ণ আইডিয়াটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের আমি একটি বিশ্লেষণ দিয়েছিলাম। সেই বিশ্লেষণে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছিলাম যে এবারের প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে, এবং আমরা দ্বিতীয় পর্বের প্রশ্নপত্রেও ঠিক একই ধরনের ধারণা পোষণ করতেছি যে যেখানে কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলো থেকে একের অধিক প্রশ্ন আসছে, সেটা আজকে ইংলিশ প্রশ্নে বলেন, আপনি গণিত প্রশ্নে বলেন, এবং প্রথম ধাপের ইংলিশ গণিত প্রশ্ন বলেন, যে যখন যে অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে কিছু কিছু অধ্যায় সেখানে একাধিক প্রশ্ন দিয়েছে অথবা সেম ক্যাটাগরির দেখা যায় যে কাছাকাছি একের অধিক কোশ্চেন সেট করা হয়েছে। সেই আলোকে আমরা যদি বিশ্লেষণ করি, বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে এখন অবধি পর্যন্ত প্রশ্ন করা হয়নি। আশা করা যায় ইনশাল্লাহ নেক্সট তৃতীয় ধাপে সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে। আমি পরবর্তীতে চেষ্টা করব যে একটি আপনাদের সামনে বিশ্লেষণ উপস্থাপন করার। তবে আজকের ক্লাসটিতে আমি মেইনলি ফোকাস করব যে দ্বিতীয় পর্বের যে গণিত অংশের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব, এবং আপনাদের এই সমস্যা সমাধানের পাশাপাশি কিছু মৌলিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ক্লাসে চলে যাচ্ছি। এবং আমি যে প্রশ্নপত্রটি এই মুহূর্তে হাতে নিয়েছি, এই প্রশ্নপত্রের দেখা যাচ্ছে যে প্রথম প্রশ্নটাই মূলত পিতা পুত্রের একটি অঙ্ক দিয়ে শুরু করা হয়েছে। এখানে গড় এবং অনুপাতের সংমিশ্রণে একটি প্রশ্ন সেট করা হয়েছে। আমি এর আগে বলেছিলাম যে এই জায়গা থেকে প্রশ্ন হওয়াটা জরুরি, বিশেষ করে গড় চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়াটা অবশ্যই হবে এবং এখানে সম্ভাবনা অনেক বেশি। এবার এ থেকে গড়ের আওতায় বলা যায় না, বয়সের অঙ্কের ভিতর ফেলা যায়, বাট এটা সহ দুটি অঙ্ক গড়ের গড় রিলেটেড আমাদের পরীক্ষায় আসছে। সো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্লিজ। তাহলে আমি সরাসরি আজকের আলোচনায় প্রবেশ করব। আমি বোর্ডের উপরে প্রশ্নটা শো করব, তবে অপশনটা শো করার সুযোগ নেই এই মুহূর্তে। তবে শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, প্রশ্নে হয়তো জফলা যেখানে যেখানে আসছে সেখানে হয়তো একটু ভেঙে গেছে। সময়ের স্বল্পতার কারণে আমি ওটা এডিট মানে ঠিকঠাক করার সময় পাইনি। তবে আমি প্রশ্ন যেহেতু নিজে পড়বো, আপনারা দেখবেন ওইটুকু বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা শুরুতেই 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর। অর্থাৎ আমার 1 নম্বর প্রশ্নে আমরা যদি লক্ষ্য করি যে এখানে পিতা ও পুত্র দেওয়া আছে, পিতা প্লাস পুত্র, এই দুজনের বয়সের গড় দেওয়া আছে আমার কত? এখানে দেওয়া হচ্ছে 30 বছর। 30 বছর। এখন 6 বছর পর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1। তার মানে এই যে এটি দেওয়া আছে এটি স্বাভাবিকভাবে বর্তমান বয়স। যেহেতু আমাকে বলা হচ্ছে 6 বছর পর, 6 বছর পর পিতা এবং পুত্রের বয়সের গড় হবে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে অনেকটা এরকম 5:1। এটা হচ্ছে আফটার 6 ইয়ার্স। আফটার 6 ইয়ার্স। এখন আমাদের গণিতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া হচ্ছে যেখানে মান দেওয়া থাকবে সেখান থেকে অঙ্ক শুরু করা, অথবা যেখানে ধরে নেবেন সেখান থেকে অঙ্ক শুরু করা। আমরা 6 বছর পর একটা তথ্য পাচ্ছি যেখানে
অনুপাত মানে এটা মূল সংখ্যা দেওয়া না। আমরা যদি কোনো অনুপাতের সাথে এক্স গুণ করে নিই তাহলে সেটা সরাসরি কি মূল সংখ্যায় চলে আসে। যেমন আমি যদি একে 5x ধরি, একে যদি তাহলে এক্স গুণ করলে একের সাথে এক্স হবে। তার মানে পিতার বয়স হয়ে যাচ্ছে আমার 5x, পুত্রের বয়স হয়ে যাচ্ছে আমার এক্স। তার মানে দুজনের বাস্তব বয়সটা আমি পেয়ে গেলাম। পিতা হচ্ছে 5x এবং পুত্র হচ্ছে এক্স। এখন এই দুটো যদি আমি যোগ করি তাহলে পিতা এবং পুত্রের মোট বয়স পাবো। আমি যদি এই দুটোকে যোগ করি তাহলে পিতা এবং পুত্রের মোট বয়স পাবো। এটা হচ্ছে পিতা পুত্রের কি আমার মোট বয়স, ঠিক আছে। কিন্তু এই মোট বয়সটা হচ্ছে আমার 6 বছর পরে। কয় বছর পরে? 6 বছর পরে। কিন্তু আমার এই জায়গায় তথ্যটা দেওয়া আছে মোট না। দেখুন, মোট হিসেবে তথ্য দেওয়া নেই, গড় হিসেবে দেওয়া আছে। তারপরেও 6 বছর পূর্বের তথ্য দেওয়া আছে, অর্থাৎ এটিকে 6 বছর পূর্বের তথ্য দেওয়া। তাহলে আমরা যদি 6 বছর পরে আসি তাহলে খেয়াল করে দেখেন গড় মানে কি, পিতার বয়সও এখানে 30, পুত্রের বয়সও 30, আলাদা আলাদা ভাবে। দুজনের গড় মানে কি এই 30 বছর, পুত্রেরও পিতারও কি 30 বছর। তাহলে আমি যদি গড় আকারে চিন্তা করি 6 বছর পর তাদের বয়সটা কত আসবে, তাহলে 30 + 6 অর্থাৎ 36 বছর। এটা 6 বছর পর আসবে। কিন্তু এটি কি আকারে আসবে, এটা 6 বছর পর গড় আকারে আমরা বয়স পাবো। আমরা জানি এখানে কয়জন আছে, দুজন। তাহলে দুজনের গড় যদি 6 বছর পর 36 বছর হয় তাহলে মোট আমরা কিভাবে বের করব? সুতরাং আমরা এখানে মোট বের করতে পারি 2 দ্বারা যদি আমি একে গুণ করি তাহলে কত আসতেছে, 72 বছর আসতেছে। তার মানে আমি 6 বছর পর দুটো তথ্য পেলাম। একটি তথ্য হচ্ছে আমার কি 6 বছর পর পিতা পুত্রের মোট বয়স 6x, আবার 6 বছর পর সত্যিকার অর্থে আমার পিতা পুত্রের বয়স হচ্ছে কত, 72x, 72 বছর। তাহলে আমরা নিশ্চিতভাবেই এখানে শর্তমতে চলে যেতে পারি। শর্তমতে যাওয়ার নিয়ম কি? শর্তমতে যাওয়ার নিয়মটা হচ্ছে ধরে নেওয়া বয়স, যেহেতু আমরা এখানে এক্স ধরে নিয়েছি অজানা রাশি হিসেবে, ধরে নেওয়া বয়স এবং বাস্তবে দেওয়া বয়স যেহেতু মোট দুটোই মিলে গেছে, সো আমরা বলতে পারি এই পিতা পুত্রের মোট বয়স 6x যে কথা, আমার কি 72 একই কথা। তাহলে আমি এটাকে যদি এভাবে লিখি তাহলে এক্স এর একটা মান পাচ্ছি 72। খেয়াল করে দেখেন আমি 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12, অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমার কত, 12। তাহলে এই 6 বছর পর আমি যদি পিতা পুত্রের বয়স চিন্তা করি তাহলে কত হচ্ছে, আমরা এক্স এর মানটা এখানে পেয়ে গেছি কত, 12। তাহলে এক্স এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে 5 × 12 কত, 60। এটা কার বয়স, পিতার বয়স হচ্ছে 60। আমি ওকে, একইভাবে তাহলে এক্স এর মান যদি এটা ধরি তাহলে এটা আস্তে আস্তে কত, 12। তার মানে পুত্রের বয়স হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমরা দুটো বয়স পেয়ে গেলাম, পিতার বয়স হচ্ছে 60, পুত্রের বয়স হচ্ছে 12। কিন্তু প্রশ্নে বলা হয়েছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান বয়স, এই যে বয়সটা আপনি 12 পেয়েছেন এটা 6 বছর পর পেয়েছেন। কয় বছর পর, 6 বছর পর। কিন্তু আমি যদি 6 বছর পূর্বে যেতে চাই, 6 বছর পূর্বে ঠিক এই জায়গায় যদি যেতে চাই তাহলে পুত্রের বয়স কত আসবে, তাহলে 6 বছর পরে হচ্ছে আমার 12, তাহলে 6 বছর পূর্বে যদি যেতে চাই তাহলে আমার বয়স আসবে কত, 6 বাদ দিতে হবে, তাহলে আসলে কত, 6 বছর। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত, 6 বছর। আমি হয়তো অনেক লম্বা সময় নিয়ে ফেলাম অঙ্কটা সমাধানে, কিন্তু দেখুন আমি এখানেও একটু ডিটেলস আলোচনার চেষ্টা করেছি, বাট আমি পরবর্তী অনেক অঙ্ক আছে যেগুলি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন তাহলে পুরো অঙ্কটা কি দাঁড়ালো, পুরো অঙ্কের একটা বেসিক থিমটা হচ্ছে পিতা পুত্রের গড় বয়সটা দেওয়া ছিল, এটা হচ্ছে আমার প্রদত্ত তথ্য। আর 6 বছর পরের একটা আমার অনুপাত দেওয়া ছিল। অনুপাতের অঙ্ক যখনই থাকবে তখন অনুপাতটাকে বাস্তবে নিয়ে আসবেন। এটা আনার উপায় হচ্ছে এই অনুপাতের সাথে এক্স গুণ করে নেওয়া। তাহলে এই এর সাথে এক্স গুণ করে 5x পেলাম, এখানে এক্স পেলাম, তাহলে কি 5x + x, অর্থাৎ এটা পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স, এই দুটো যোগ করে আমি 6x পেলাম।
এখন এই 6x হচ্ছে আমার পিতা পুত্রের মোট বয়স, এটা কয় বছর পর? 6 বছর পর। ওকে, এবার আমরা এই যেহেতু তুলনা করতে গেলে বর্তমানে বর্তমানে তুলনা করতে হবে, অতীতে অতীতে তুলনা করতে হবে, আমি বর্তমান 6 বছর পরেই তুলনা করতে চাইলাম, এই কারণ 6 বছর পূর্বের তথ্যটাকে আমি 6 বছর পরে নিয়ে আসলাম। কিভাবে আনলাম? এর সাথে 6 যোগ করলাম। এখন বলতে পারেন ব্যক্তি দুজন, 6 কেন শুধু যোগ করলাম? কারণ হচ্ছে এটি গড় আকারে দেওয়া আছে। এখানে 6 গুণ করার অর্থ হচ্ছে পুত্রের সাথেও 6 গুণ করা, পিতার সাথেও 6 গুণ করা। এই কারণে আমি যোগ করা, 6 যোগ করলাম, আমার 36 বছর আসলো। এবার যেহেতু মোট বের করব, গড়ের থেকে মোট বের করার নিয়ম হচ্ছে যতজন থাকবে তত দ্বারা গুণ করতে হবে। তাহলে 36-এর সাথে 2 গুণ করে আমি 72 বছর পেলাম। এটা হচ্ছে পিতা পুত্রের মোট বয়স। এখন 6 বছর পরের মোট বয়স আমি পেয়ে গেলাম, এবং 6 বছর পরের আমার ধরে নেওয়ার বয়স আমি পেয়ে গেলাম। তার মানে কি এটি সমান এটি। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে? শর্তমতে তুলে ধরতে হবে। আমি এখানে শর্তমতে এটা সমান এটা তুলে ধরলাম, এক্স এর মানটা পেলাম। এক্স এর মান বের করা মানে হচ্ছে এখানে এই যে 5x আমি পিতার বয়স বলেছিলাম, এক্সটা আমার অজানা রাশি ছিল, এবার এক্স কে পেয়ে গেছি। তাহলে পিতাটা আসলো কত? 60, আর পুত্র আসলো কত? 12। কিন্তু পুত্রের বর্তমান বয়সটা চেয়েছে, তার মানে এই মানে আমি তো 6 বছর পরের 12 বছর বের করছি, তাহলে পুত্রের বর্তমান বয়স 6 বছর পরে ছিল 12 বছর, 6 বছর আগে হবে মানে কি 6 বিয়োগ করতে হবে, তার মানে 6 বছর। আশা করি বুঝতে পেরেছে। প্লিজ আমাকে একটু সাথে সাথে কমেন্ট করে হেল্প করবেন যে বুঝতে পেরেছেন কিনা। আমাকে একটু কমেন্টে হেল্প করবেন যে আপনারা আমি যে অঙ্কগুলো সমাধান করতেছি এগুলো বুঝতেছেন কিনা। আমার শুধু প্রশ্ন সমাধানটাই মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে অঙ্কটাও ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আর আমি একটা কথা বারবার বলে আসছি যে এখন এই বছর যদি আপনারা প্রাইমারি গাইড দেখেন অথবা শর্ট সাজেশন, যত সুপার সাজেশন যাই বলেন না কেন, এখন যুগ চেঞ্জ। এখন আপনি 10টা প্রাইমারি গাইড পড়েও আপনার প্রাইমারি চাকরি হবে না। দেখবেন যারা সলিউশনের সমাধান দিচ্ছে কোথাও কিন্তু প্রাইমারি গাইড থেকে কেউ দিচ্ছে না। এখানে জান্নাত আপু বলেছেন একটু দ্রুত করেন স্যার, এত সময় নিয়ে করলে তো সমস্যা, এত ভেঙে ভেঙে বোঝানোর দরকার নেই স্যার। যেহেতু আমি সমাধান করতেছি এই কারণে একটু সময় নিয়ে কথা বলতেছি, আপনারা চাইলে আমি আরো শর্টকাটে দ্রুত বলে ফেলতে পারি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, আপনাদের সত্যিকার অর্থে ম্যাথ ইংলিশ বেসিক থেকে শিখতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। নচেত আপনারা দেখা যাচ্ছে খুব মানে পরীক্ষায় খুব একটা ভালো করতে পারবেন না। ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা দেখুন, এটি বীজগণিত থেকে আসছে। এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে দেখেন, 2 নম্বর প্রশ্ন। এখানে আবারও রেজা ভাই বলছেন পরীক্ষার হলে তো এত সময় পাবো না। আমি আপনাদেরকে সমাধান দেখাচ্ছি, 1-2টো অঙ্ক থাকবে যেগুলিতে সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। আমি সামনের অঙ্কগুলো দেখাবো, অনেক বড় বড় অঙ্ক, আপনি জাস্ট কয়েক সেকেন্ডে সমাধান করবেন। যেমন আপনি এই অঙ্কটাই যদি দেখেন, যেটা 2 নম্বরে এখানে শো করেছি, এই অঙ্কটা এখানে a+b+c=0 দেওয়া আছে। এখন a³ + b³ + c³ এটার মানটা আপনাকে বের করতে বলা হয়েছে। আমি যদি আপনাকে বলি যে যখনই a+b+c=0 থাকবে তখনই আমার উত্তর হবে 3bc, এটি উত্তর, এটি উত্তর 3abc, এটি উত্তর। কিন্তু আপনি বুঝবেন না। আপনি কেন বুঝবেন না? কারণ আপনি পিছনের গল্পটা জানেন না। আমার কাছে কিন্তু 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের অর্ধেক লাগবে। কারণ আমি জানি যখন এই মানটা দেওয়া থাকবে তখন উত্তর হবে কি 3abc। ওকে, এখন কিভাবে, এবার তো আমি বুঝলাম যে সেকেন্ডের কম সময়ে আমি উত্তর লিখে ফেললাম। এবার আমি একটু ডিটেলস দেখবো যে আসলে ব্যাপারটা কি। এখন দেখেন, আমার দেওয়া আছে a³ + b³ + c³, এটা সমান আমাদের সূত্রটাকে দেখেন, a+b+c, তারপর হচ্ছে আমার a² + b² + c² -ab - bc - ca +3abc, এই লম্বা সূত্র। ওকে, এই লম্বা সূত্র অ্যাপ্লাই করে আপনাকে সমাধান করতে হবে। বেশ ভালো। এখন আমি বলেছিলাম কি a+b+c থাকলেই উত্তর হবে 3abc, তার মানে এটি শর্টকাট, এটি হচ্ছে শর্টকাট না শুধু আমাদের সুপার শর্টকাট। এখন কিভাবে সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি আপনারা দেখেন। আমাদের এটা সমান 0 দেওয়া আছে,
তাহলে এখানে যত বড়ই মান থাক না কেন, এখানে যত বড়ই মান থাক না কেন টোটাল মানটা এর সাথে গুণ হলে জিরোই হবে। তাহলে আলটিমেট আমার উত্তর কি হবে? আলটিমেট আমার এটা জিরো যদি হয় তাহলে আমার আলটিমেট উত্তর হবে 3ABC। তার মানে উত্তর হচ্ছে কি 3ABC। তাহলে আমাদের শর্টকাট কি? আমাদের শর্টকাট হচ্ছে এই টাইপের অঙ্ক যদি থাকে এখানে মান যদি জিরো থাকে তাহলে এটার উত্তর সরাসরি কি হবে? 3ABC। এই হচ্ছে শর্টকাট। ওকে, এখানকার অঙ্কগুলো প্রত্যেকটাই খুব চমৎকার শর্টকাট অ্যাপ্লাই করে আপনারা সমাধান করতে পারবেন। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এতে আমি পাস করে যাচ্ছি, এই কারণে পাস করে যাচ্ছি কারণ 1 কোটি সমান 10 মিলিয়ন, তাহলে এখানে 9 কোটি মানে কি 9.90 মিলিয়ন। ওকে, এবার 4 নম্বর প্রশ্নে চলে যান। 4 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে? 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন স্কুলের ছাত্র সংখ্যাকে মানে মোটকে যদি 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারও 4 অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? এই টাইপের অঙ্ক মানে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত থাকে। এই যে টাইপসে এই অঙ্কটাই বাস্তব জীবনের সাথে রিলেট করে দেওয়া হয়েছে। এই ধরনের অঙ্কে আমাদের প্রথম শর্টকাটটাই হচ্ছে যে কটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের লসাগু করতে হবে। তার মানে 5, 8, 10 এদের লসাগু হচ্ছে আমার কত? 40। এদের লসাগু কত? 40। কিভাবে দ্রুত লসাগু করবেন সেটা আমার ম্যাথ টিউটর বইতে একটু পড়ে নেবেন, সেখানেই পাবেন। লসাগু কত? 40। আর যদি 4 অবশিষ্ট থাকে তাহলে এর সাথে আমি 4 যোগ করে দেব, তাহলে 44। যদি 5 অবশিষ্ট থাকে 5 যোগ করব, যদি 1 অবশিষ্ট থাকে 1 যোগ করব। তার মানে নিয়মটা হচ্ছে একটা প্রথমত লসাগু করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মোট সংখ্যা। এই বেসিকটা আবার বুঝতে হবে। আমি আমার কোর্সগুলোতে এগুলো নিয়ে অনেক বিস্তারিত কথা বলি। যেটা লসাগু পাবেন এটা হচ্ছে মোট সংখ্যা, কিন্তু বলছে মোট সংখ্যাটা এটা হলে হবে না যে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকতে হবে, সেই মোট সংখ্যাটা চেয়েছে, এই কারণে 4 যোগ করে এটা হবে আমার মোট সংখ্যা। তার মানে এটি হচ্ছে না। যদি শর্ত না থাকতো তাহলে 40 মোট সংখ্যা হতো, মোট শিক্ষার্থী হতো। শর্ত হচ্ছে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকতে হবে, তার মানে 4 যোগ করতে হবে। ব্যাস, তাহলে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে, দেখেন একটা খাড়া দেওয়াল, 50 মিটার লম্বা একটি মই, এইরকম 50 মিটার একটা লম্বা মই, ঠিক আছে। মই দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে, এর সাথে এভাবে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হচ্ছে 40 মিটার উচ্চতায়, এখান থেকে এটা 40 মিটার আর মইটা হচ্ছে 50 মিটার। এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত, এটা। তাহলে উত্তর সমান সমান 30, এটাই উত্তর। উত্তর কত? 30। এখন আপনার প্রশ্ন হতে পারে এটা কিভাবে আমি 30 লিখলাম। এখন এটার দুটো ব্যাখ্যা হতে পারে। যেহেতু আমি বলেছি শর্টকাটটা দেখেন, শর্টকাটটা হচ্ছে আমাদের একটা পিথাগোরাস ত্রয়ী রয়েছে, পিথাগোরিয়ান ত্রয়ী যেটা বলা হয়। এটা বইতে আমি খুব সুন্দর করে এটার একটা লিস্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে 3, 4, 5। এটা হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী, এবং এই শুধু পিথাগোরিয়ান এই ত্রয়ীর উপর আজকে দুটো প্রশ্ন আসছে। আমি এর আগেও এখান থেকে আমি বলেছিলাম যে দেখেন পিথাগোরাস ত্রয়ী, এটা পিথাগোরিয়ান ত্রয়ীটা এমন এতটাই গুরুত্বপূর্ণ, এটা জানা থাকলে কয়েক সেকেন্ডে আপনার সেকেন্ডও লাগবে না, উত্তর লিখে ফেলতে পারবেন। তাহলে এই ত্রয়ীর উপর আজকের প্রশ্নে দুটো প্রশ্ন আসছে, আমি একটু পরে সেটা দেখাবো, একটু খেয়াল করে। তাহলে এটাকে যতই আপনি বাড়াতে থাকবেন, এখানে 10 করে গুণ করে একটা 30 আর একটা 40 আর একটা 50, তাহলে 40 আর 50 ছিল, আমি সরাসরি উত্তর বললাম কি হবে, এখানে 30 হবে। 40, 50 ছিল, উত্তর হচ্ছে কি আমার 30। এগুলি শর্টকাট শেখা যাবে না, বুঝে বুঝে শিখে তারপর শর্টকাট নিচ থেকে অ্যাপ্লাই করতে হবে। এই কারণে আপনাকে একটু ভালো করে বেসিক থেকে ম্যাথ শিখতে হবে। এটা বেসিক, এটা শর্টকাট টেকনিক না। এখন আপনি যদি মনে করেন না আমি এভাবে অঙ্কটা করব না, তাহলে অতিভুজ স্কোয়ার
সমান সমান লম্ব স্কোয়ার, দেখেন অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস আপনি কি এটা যেহেতু বের করতে চাচ্ছেন তার মানে ভূমি স্কোয়ার, এটা সমাধান করলে আপনি উত্তর পেয়ে যাবেন। ভূমির মান বের করলে সেটি উত্তর 30 পেয়ে যাবে। এখন এভাবে সমাধান করতে গেলে একটু লিখতে গেলেও তো 1-1.5 মিনিট সময় লাগবে, বাট পিথাগোরিয়ান ত্রয়ীটা শিখলে আপনার জাস্ট 1 থেকে 1.5 সেকেন্ড সময় লাগবে। দেখুন এখানে আপনারা এক এক টাইপের শিক্ষার্থী আসছেন, কেউ কেউ আসছেন যে অঙ্ক দেখবেন আমি বলবো চলে যাবে, আসলে বিষয়টা এমন না, এখানে মিক্সড টাইপের শিক্ষার্থী রয়েছেন, আমাকে একটু কথা বলতেই হবে। আর কথা না বললে অনেকেই দেখা যাচ্ছে যারা একদম নতুন আজকে পরীক্ষা দেয় নাই তারাও কিন্তু লাইভটিতে যুক্ত হয়েছেন। আমি চাই সবাই উপকৃত হোক, আর আমি অপ্রয়োজনীয় কোনো কোনো কথা বলছি না, যতটুকু দরকার হয় ততটুকুই বলছি। দেখেন 6 নম্বর প্রশ্নটা দেখেন, 6 নম্বর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে, এটাও প্রিভিয়াস কোশ্চেন। দোকান থেকে 180টি আম কিনে আনা হলো, আপনি আম কিনছেন 180টা, তাই কিনা? আম পচে গেছে 9টা, তাহলে থাকলো কত? 171টা, থাকলো কত? 171টা। এখন বলছে শতকরা কতটি আম ভালো আছে। এখন দেখেন শতকরা ভালো আম, এটার নিয়মটা হচ্ছে যা কিনেছিলেন সেটার উপর, মানে শতকরা ভালো আম মানে কি মোট ভালো আমটা উপরে যাবে, অর্থাৎ যার শতকরা চাইবে সেটা উপরে দিতে হবে। তাহলে শতকরা কার চাচ্ছি? ভালো আমের। তাহলে ভালো আম আছে কয়টা? 171টা। দেখেন এটা আমি আবারও বলছি যে মোট আগের যে ভ্যালুটা সেটা নিচে যাবে, শতকরার নিয়মটাই হচ্ছে এটা, যে যেটা ক্রয় মূল্য সেটা নিচে যাবে। তাহলে 180 টাকা এখানে ক্রয় মূল্য, ওকে, একটু খেয়াল করে 180 টাকা ক্রয় মূল্য। এখন চাচ্ছি কি, সরি 180টা আম, ক্রয় মূল্য বলতে 180টা আম, অর্থাৎ মোট এটা হচ্ছে প্রিভিয়াস যে মোট যেটা থাকবে এটা দেখা যায় প্রিভিয়াস বলতে আমি কি বোঝাচ্ছি, এটা পূর্বের জনসংখ্যা হতে পারে, আপনার পূর্বের বেতন হতে পারে, যেমন এটা পূর্বের আম অর্থাৎ যেটা আপনি কিনেছিলেন পূর্বের যে ভ্যালুটাই হবে ওই ভ্যালুটা নো চেঞ্জ, শুরুতে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা, শতকরার নিয়ম হচ্ছে ওই ভ্যালুটা নিচে যাবে, তারপর যেটা চাইবে যার শতকরা চাইবে সেটা উপরে থাকবে। তার মানে ভালো আমের শতকরা চাচ্ছি, তাহলে ভালো আমটা উপরে যাবে এবং সাথে কিন্তু 100 গুণ করবেন, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এটাকে যদি কাটাকাটি করেন তাহলে 95টি হয়ে যাবে। তার মানে কি এটি আমাদের উত্তর। এবার আমরা 7 নম্বরটা দেখব। 7 নম্বর, 7 নম্বরে কি বলা হচ্ছে? 7 নম্বরটা দেখুন, সরি 7 নম্বরটা দেখুন। 7 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 5, 9, 15, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, দেখেন আমাদের এখানে 197 একটা সংখ্যা দেওয়া আছে, যার সাথে কত যোগ করলে সেটা আমরা জানি না, কত যোগ করলে এই যে যোগফলটা আমার কি হবে 9, 15, কত যোগ করলে সংখ্যাটি 9, 15, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। ওকে, তাহলে আমাদের দেখেন লসাগু কিন্তু এর আগে একটা সমাধান করলাম, আবার কিন্তু লসাগু চলে আসছে। আমাদের প্রথম কাজটাই হচ্ছে যাদের দ্বারা ভাগ করবেন সেটাকে কি করতে হবে, আগে লসাগু করে নিতে হবে, আগে লসাগু করে নিতে হবে। একটু খেয়াল করে আমাদের এটা করার পর যে যোগফলটা আসবে একে ভাগ করলে আমাদের নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আগে প্রথমত যাদেরকে দ্বারা ভাগ করবেন তাদের লসাগু বের করতে হবে। লসাগু বের করতে যদি চান তাহলে আমার কাজ হচ্ছে এটাকে ছোট করে নেওয়া, 9, 3, 5, তারপর 3 দিয়ে যদি দেন 3, 1, 5, তার মানে কি এখানে 3 5 15, 3 5 15, তার মানে হচ্ছে 225। তাহলে আমরা লসাগু করে যে সংখ্যাটা পাই ওটাকে 9, 15, 25 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এখানে সংখ্যাটা হচ্ছে আমার 225, কিন্তু আমাকে বলছে এর সাথে কত যোগ করলে আমার এটি এই সংখ্যাটা আসবে। তার মানে কি আপনি যদি এটাকে x ধরেন তাহলে x ধরলে আপনার 200, এর সাথে যদি 1 যোগ করেন তাহলে 250 আসবে, তাই কিনা? তাহলে সুতরাং
1 = 225 থেকে 197 যদি বাদ দেই তাহলে কত যোগ করতে হবে সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ উত্তর হবে সরাসরি কত 28। আমি আবারও বলছি, যারা একদম আমার ক্লাস করেননি তাদের জন্যই বলছি, যখনই কোনো লসাগুর অঙ্ক আসবে তখন অর্ধেক অঙ্কই হচ্ছে ওই লসাগুটা যাদের দ্বারা ভাগ করা হবে এদের দ্বারা লসাগু করা। আর লসাগু মানেই হচ্ছে এই যাদের থেকে লসাগুটা পাবেন তাদের দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে মূলত আমাদের প্রথম কাজ। ওকে, ভালো করে খেয়াল করে। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এটা আসছে আমার কত 225, 225কে 9, 15, 25 দ্বারা ভাগ করলে 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে কত যোগ করলে এটা এই সংখ্যাটা আসবে। তাহলে এখানে x ধরে নিলাম, তাহলে আমার কি বিয়োগ করলে কত 28। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমাকে একটু কমেন্টে জানান যে আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানান, কারণ একদম দৌড়াদৌড়ি করা যাবে না। একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। গুড। আট নম্বরটা দেখেন। আট নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 8 নম্বরে বলা হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকা বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান বাস ভাড়া দিবেন এরকম ঠিক হলো। মানে মোট বাস ভাড়া হচ্ছে আমার 2400। আপনি দেখেন তো, আমার যদি ধরেন 5টা চকলেটের দাম যদি 20 টাকা হয় তাহলে একটা চকলেটের দাম কত? তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে একটা চকলেটের দাম বের হবে। ওকে, এই ততটা একটু ভালো করে মাথায় রাখবেন। এখানে বলা হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকা আমার কি করা হলো, বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান বাস ভাড়া দিবে ঠিক করলো। এখন তাহলে প্রত্যেকে কত করে দিব সেটা আমরা চাইলে বের করতে পারি। এবার দেখেন, অতিরিক্ত 10 জন যাওয়ায় প্রতি জনের ভাড়া 8 টাকা কমে গেল। মানে যাওয়ার কথা ছিল যে সংখ্যাটা, সেটা না গিয়ে আরো 10 জন বেড়ে গেল। ধরেন 50 জন যাওয়ার কথা ছিল, গেল 60 জন, এরকম আর কি, যে যা যাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি গেল। এখন আপনি একটা বাস ঠিক করেছেন, ধরেন 50 জনে যাবেন, সেখানে যাওয়ার সময় 60 জনে দিলেন, শর্ত ছিল সবাই সমান করে ভাড়া দেবেন। 50 জন গেলে আপনার ভাড়াটা বেশি পড়তো, এখন যাচ্ছেন 60 জন, তাহলে প্রতিজনের ভাড়াটা কমে যাবে। তার মানে হচ্ছে আপনি এটি কিভাবে বের করবেন, মোট যত ভাড়া আছে সেটা যতজন ছাত্র আছে ততজনের মাঝে ভাগ করে দেবেন। আমি ধরে নিলাম প্রথম অবস্থায় ছাত্র ছাত্রীর সংখ্যা যেটা, যতজন যাবেন এই সংখ্যাটা ধরে নিলাম x, যে আপনারা ঠিক করেছেন যে একজন ছাত্রছাত্রী বনভোজনে যাবে, সো একটা বাস ভাড়া করলেন, তাহলে খরচ পড়লো কত 2400। তাহলে আপনি কি একজন ছাত্রছাত্রীর মাঝে এটা ভাগ করে দেন, অর্থাৎ প্রতিজনে তাহলে এত করে পড়বে। তার মানে এক্স এর মানটা বসালে ওই রেজাল্টটা আমরা পেয়ে যেতাম, কিন্তু এক্স এর মানটা তো আমি জানি না। কিন্তু এখন প্রশ্ন অনুসারে যেটা বললো সেটা হচ্ছে শেষ পর্যন্ত গিয়েছেন একজন না, আরো 10 জন বেশি গিয়েছেন। তার মানে কি ভাড়া কিন্তু ওই 2400, কিন্তু লোক সংখ্যা গেছেন আরো 10 জন বেশি, এতজন আপনারা গিয়েছেন বাস্তবে। তাহলে কি এবার ভাড়াটা কমে যাবে। তাহলে ভাড়া যদি কমে যায় তাহলে এখানে বেশি ছিল এখানে কম ছিল, তাহলে প্রত্যেকে এটা একজনের ভাড়া, এখানেও একজনের ভাড়া, তবে এখানে ওই যে বলছিলাম 50 জন গেলে প্রত্যেকে যত ভাড়া পড়তো, এখানে ধরেন আরো 10 জন বেশি যাচ্ছেন 60 জন, তার মানে কি এখানে ভাড়া কম পড়বে। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে প্রতিজনের কয় টাকা করে ভাড়া কম পড়লো সেটা পাবো। প্রশ্নে ওই জিনিসটা আপনাকে আর বের করতে হবে না, কষ্ট করে প্রশ্নেই বলে দিয়েছি, তাহলে প্রতিজনের ভাড়া 8 টাকা করে কমে গেছে। তার মানে কি আপনি আগে যে প্রত্যেকের ভাড়া ছিল এত, পরে 10 জন বেশি হওয়ার পর প্রত্যেকের ভাড়া হলো এত, এটা থেকে এটা বাদ দিলে তাহলে এবার 8 টাকা আপনার কি হয়েছে, সেভ হয়েছে। এখন 8 টাকা কমে আপনি যেতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে এখানে বাসে কতজন ছাত্র গিয়েছিল, অর্থাৎ এই যে x + 10 এর মানটা জানতে চাওয়া হয়েছে, কারণ ফাইনালি কতজন গিয়েছিল।
x+10 জন গিয়েছিল, এই মানটা আপনাকে বের করতে হবে। তাহলে এই মানটা যদি বের করতে চান তাহলে আপনাকে অঙ্ক কষতে হবে। এত বড় অঙ্ক না করে আপনি এখানে 8 আছে, এটা 8 এর গুণিতক, এটাও 8 এর গুণিতক, তাহলে এখানে যদি 1/8 দ্বারা গুণ করেন তাহলে 8 দ্বারা কাটলে আমার 300 আসবে, এখানেও কত আসবে 300 আসবে। x+10 8 দ্বারা ভাগ করলে এখানে আসবে 1। ঠিক আছে, এই পাশে 8 দ্বারা ভাগ করলাম, এই পাশে 8 দ্বারা, এখানেও 8 দ্বারা, মানে টোটালটাই 8 দ্বারা এবং ওটা 8 দ্বারা, তাহলে 300 300 হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব যথারীতি আমরা এখানে লসাগু করব, তাই কিনা? দেখেন এক দুটো অঙ্ক কিন্তু আপনার একটুখানি সময় বেশি লাগতে পারে, তবে অপশন টেস্ট করলে এত লম্বা সময় লাগবে না। আমরা অপশন টেস্টে একটু পরে আসতেছি। দেখেন তাহলে এটা তো বাদ গেলে আপনার কি এখানে 300x আসতেছে, এখানে 3000 আসতেছে, তাহলে এটাই তো বাদ গেলে এখানে 300x আসতেছে, তাহলে এখানে 1। এবার এটা কিন্তু বাদ দিতে পারেন, তাই কিনা? এটা বাদ দিলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, উপরে 3000 টিকতেছে, নিচে কি x² প্লাস কি 100x সমান সমান কি 1, তাই কিনা? এবার আপনি যদি হিসাব করেন সব কিছু মিলে আড়াআড়ি গুণ করে এটা ওপাশে আপনার 3000 চলে যাবে। আবার যদি এখানে এই পাশে নিয়ে আসেন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, দেখেন এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে মেইনলি এখানে কত হবে সেটা ফ্যাক্ট। কথাটা বুঝতে পারছেন কিনা? এই কারণে আপনাকে এখানে মিডল ফ্যাক্টর করতে হবে 3000কে, তাহলে এটা 5 6 30, তাহলে 5 6 30 হলে 60x 50x, তাহলে 3000 0, তাহলে এখানে x কমন নিলে x+60 মাইনাস 50 কমন নিলে x+60 সমান 0। তাহলে দেখেন এটা আমি আরেকটু উপরে তুলে নিলাম, তাহলে এখানে x+60 একটা আসতেছে, আবার x-50 আসতেছে সমান 0। তো আপনারা একটা জিনিস তো বুঝতে পারছেন যে এখানে x সমান -60 অথবা x সমান 50 আসবে। এখন আপনি যেহেতু এখানে স্পষ্টভাবে বলছেন সত্যিকার অর্থে যাত্রী সংখ্যা যাচ্ছিল, এটা ধরে নিয়েছেন পজিটিভ, তার মানে কি এখানে যাত্রী সংখ্যা হঠাৎ করে নেগেটিভ করে আপনি নিতে পারেন না, তার মানে কি নেগেটিভ মানটা গ্রহণযোগ্য না। তাহলে এটা হচ্ছে x এর মান যেটা শুরুতে গিয়েছিল, যেটা শুরুতে ছিল, শুরুতে যে যাত্রী সংখ্যাটা ছিল সেটা হচ্ছে x, কিন্তু আপনার কাছে জানতে চেয়েছি কতজন গিয়েছিল x+10, তাহলে x+10 যদি হয় তাহলে আপনার 50+10 তাহলে কত হচ্ছে 60। এটাই হচ্ছে আপনার উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে কি আপনার উত্তর। এখন আপনারা একটু আমাকে কমেন্টে জানাতে পারেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। আপনারা ভালো করে খেয়াল করেন, এটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্টে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা। আমি এই মেথডটা প্রয়োজনে ভিডিওটা আপনি আরো একবার দেখে নিতে পারেন। আমি পুরো ব্যাপারটাই হ্যাঁ একটু খেয়াল করে দেখেন। এখানে আমি ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে আমার ফাইনালি কত ছিল 3000। 3000কে আপনি যেহেতু লাস্টে মাইনাস চিহ্ন ছিল তার মানে দুটি সংখ্যায় ভাগ করতে হবে, যাদের বিয়োগফল আপনার কত হবে, যাদের বিয়োগফল এখানে যা হোক কোথাও যদি একটু একটু মিস্টেক থাকে, আপনি তো কথা বলতেছি এটা তো বুঝতেছেন তাই না, এটা বুঝলেই হবে। ওকে, এবার আসেন এই পুরো কনসেপ্টটা দেখেন। আপনি চাইলে এটা খুব দ্রুত শর্টকাটেও করতে পারেন অপশন টেস্ট থেকে, অপশন টেস্ট থেকে এটি দেখতে পারেন। অপশন টেস্ট থেকে কিভাবে, ধরেন আপনার এটা জানেন যে এই দুটোর পার্থক্য আপনার কত হবে 8 হবে, এই দুটোর পার্থক্য কত হবে 8 হবে। আমি শুধু সরাসরি মূল অপশনটাই দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো টেস্ট করে নেবেন। দেখেন যেমন ক নম্বর অপশনে কি ছিল, ক নম্বর অপশন দেখেন আমার যেটা উত্তর হবে অপশনে সরাসরি কি দেওয়া, অপশনে সরাসরি আমার দেওয়া বাসে কতজন গিয়েছিল এই সংখ্যাটা দেওয়া। তাহলে ক নম্বর অপশনে আমার দেওয়া আছে 50,
তাহলে এটা হবে 40, এটা হবে 50, যেহেতু এটা দেওয়া এর সাথে এটা 10 কম হবে, তাহলে 2400, এটা হচ্ছে কি আমার 40, তাই কিনা? এটা যদি 40 হয়, কাটাকাটি করেন 4 6 24 60, আর 2400 যদি আপনি এখানে লেখেন তাহলে এখানে হচ্ছে 50, তাহলে এটা যদি কাটেন তাহলে 4 5 কে 20, 5 কে 40। দেখেন তো এখানে 60 আসলো, এখানে 48 আসলো, এটার পার্থক্য কিন্তু আমাদের কত না? দেখেন এখানে পার্থক্য হয়ে যাচ্ছে 12, কিন্তু আমাদের লাগবে কত? 8। তার মানে ক নম্বর অপশন হবে না, আমরা খ নম্বর অপশনে যাই। খ নম্বর কে 60। তাহলে খ নম্বর 60 হলে দেখেন তো 60 যদি হয় তাহলে আমাদের এই রেজাল্টটা 60। তার মানে 2400, এটা হচ্ছে 60, অপশনে তো এই রেজাল্টটাই চেয়েছে, তার মানে এটা 60, তাহলে এটা কত হবে? 50। তাহলে 2400, এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে কত আছে? 5 আটা 4 5 20, 40, 5 আটা 40, 48। খেয়াল করে এবার এটা যদি কাটাকাটি করেন তাহলে কত আসতেছে? 4 6 24 শূন্য। এবার দেখেন তো এই দুটোর পার্থক্য কিন্তু হচ্ছে আমার কত? 8। তার মানে কি খ নম্বরই সঠিক উত্তর। এইভাবে আপনি অপশন টেস্ট করে কয়েক সেকেন্ডে এই অঙ্কটা সমাধান করতে পারেন। প্লিজ শর্টকাটটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান, আর শর্টকাটটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান শর্টকাটটা বুঝতে পেরেছেন কিনা। এবার আমরা সরাসরি তার পরের অঙ্কটায় চলে যাবেন, 9 নম্বরটা। দেখেন 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? কোনো পরীক্ষার্থীর 80% গণিতে, অর্থাৎ এটা হচ্ছে আমার গণিত, গণিত তারপর হচ্ছে 70% বাংলায়, অর্থাৎ গণিত হচ্ছে আমার টোটাল কত? 80%, ঠিক আছে। তারপর বাংলায় হচ্ছে আমার কি 70%। এখন বলা হচ্ছে উভয় বিষয়ে পাস পাস করলো কি? ধরেন এটা আমাদের ভ্যান চিত্র, এখানে ভালো করে খেয়াল করেন যে উভয় বিষয়ে পাস করছে আমার 60%, অর্থাৎ 60%। 60% যদি হয় তাহলে এই পুরোটাই হচ্ছে 80%, তাই কিনা? তাহলে এইটুকু হবে, 80 থেকে 60 বাদ দিলে 20%, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার কি 20%। এবার এই পুরোটার ভিতর যদি আমি লক্ষ্য করি সেটা হচ্ছে যে 60%ই হচ্ছে আমার কে উভয় বিষয়ে, তাহলে 70% এখানে বাকিটা হবে 10%, অর্থাৎ এইটুকু হবে আমার 10%। তাহলে মোট কত হলো? মোট পাস এখানে শুধুমাত্র আমার এখানে কিসে পাস? গণিতে পাস। উভয় বিষয়ে 60 আর 10, এই তিনটা যোগ করলে আমরা মোট পাস পাবো, সেটা কত পার্সেন্ট? 90%। এটা হচ্ছে মোট পাস। তাহলে ফেল করছে কতজন? মানে এদের বাহিরে, এই যে বাহিরে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ফেল। তাহলে মোট হচ্ছে আমার 100%। তাহলে 100 থেকে যদি 90% বাদ দেই তাহলে আমাদের কে বোথ ফেল চলে আসবে। তাহলে বোথ ফেল কত হবে? 100% থেকে আমার 90% যদি বাদ দেই তাহলে হবে 10%। এটি হচ্ছে আমাদের উত্তর। এটি খুবই সহজ একটা প্রশ্ন আসছিল, আশা করি আপনারা পারছেন। এই ব্যাপারগুলো আরো শর্টকাট আপনারা আমার বই থেকে দেখে নিতে পারেন। 9 নম্বর। এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি, সেটি হচ্ছে সরাসরি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি স্কুলে ড্রিল করাবার সময়, এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় আসে, যে একটি কে স্কুলে ছাত্রদের ড্রিল মানে অ্যাসেম্বলি করানোর সময় 8 10 12 সারিতে সাজানো যায়, অর্থাৎ 8 10 12 সারিতে আপনি সাজাতে পারেন। তাহলে আবার বর্গাকারেও সাজাতে পারেন। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? একটু আগে আমি বলেছিলাম যে লসাগু করে যেটা পাওয়া যায় এটা মোট সংখ্যা। তার মানে এটিকে যদি, যেহেতু মোট শিক্ষার্থী চেয়েছে, এটাকে লসাগু করতে হবে। লসাগু যদি আমি করি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12,
তাই কিনা? 2 দিয়ে করলে 2 5 3। ওকে, এটা আমরা যদি লসাগু করি তাহলে দাঁড়াচ্ছে কত? আমরা আগে দেখি এখানে লসাগু থেকে কি কি আসতেছে। 2 2 2 5 এবং 3। তার মানে কি, এটার যদি আমি হিসাব করি তাহলে হবে 120। তার মানে এটি কিন্তু আমার মোট শিক্ষার্থী হওয়ার কথা, এটি আমার মোট শিক্ষার্থী হওয়ার কথা। কারণ লসাগুর নিয়ম অনুসারে যে যাদের দ্বারা ভাগ করা যায় তাদেরকে লসাগু করলে প্রাপ্ত লসাগুটা হচ্ছে মোট শিক্ষার্থী। কিন্তু এখানে শর্ত হলে তখন নতুন করে চিন্তা করতে হবে। আগের অঙ্কটাতে শর্ত ছিল কি 4 জন অবশিষ্ট থাকতে হবে, 4 যোগ করেছিলাম। এখানে শর্ত হচ্ছে যে এটাকে শুধু এভাবে সাজাতে পারবেন না, বর্গ আকারেও সাজাতে হবে। তার মানে কি, এটাকে বর্গ আকারে সাজানো যাবে না। কেন? কারণ বর্গ আকারে সাজাতে হলে উৎপাদক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। এটা মাত্র একটা জোড়া আছে, এখানে জোড়া নেই, এখানে জোড়া নেই, এখানে জোড়া নেই। তাহলে এগুলি যদি জোড়া আকারে করতে চান, এখানে 2 গুণ করতে হবে, এখানে 5 গুণ করতে হবে, এখানে 3 গুণ করতে হবে, তাহলে এখানে জোড়া হবে, এখানে জোড়া হবে, এখানে জোড়া হবে। এটা একটা জোড়া। তার মানে কি দুটো 2 থাকবে, দুটো 2, দুটো 5, দুটো 3। তাহলে যে সংখ্যাটা পাবো ওটাকে বর্গ আকারে সাজানো যাবে। তাহলে এটা করতে গেলে আমাকে এই সবকটার সাথে যদি 2 5 3 গুণ করতে চাই, 5 দুগুণে 10, 3 10 30। তার মানে আমার এই সংখ্যাটার সাথে 30 গুণ করতে হবে, অর্থাৎ আমার রেজাল্ট আসবে কি 3600। যদি এই শর্ত না দেওয়া থাকতো তাহলে 120 আমার উত্তর হতো। এখন ইটস ওকে, আমার 3600 হলো। এখন ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটা বেসিক হচ্ছে কোন সংখ্যাকে, অর্থাৎ কোন যে লসাগুটা পাবেন এই লসাগুকে সাথে যত গুণ করবেন, যেমন আমরা কত গুণ করলাম, 30 গুণ করলাম। আপনি যদি 100 500 1000 কোটি বারও যদি গুণ করেন, তারপরে যে রেজাল্টটা পাবো তাকেও এদের দ্বারা ভাগ করা যাবে। এটাও কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে নিঃশেষে বিভাজ্য হওয়াটাই হচ্ছে আপনার মূল কথা, যে 8 10 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এখন এই সংখ্যাও 8 10 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটাও বিভাজ্য। মাঝখান থেকে আমরা কি করলাম, একটা শর্ত পূরণ করলাম যে একে বর্গ আকারে সাজানো যাবে, এটাকে বর্গ আকারে সাজানো যাবে না। তাহলে মোট শিক্ষার্থী কোনটা? মোট শিক্ষার্থী হচ্ছে আমার 3600। এটাই হচ্ছে মূলত বেসিক। তাহলে বেসিকের কনসেপ্টটা কি, মোট বের করতে গেলে যাদের দ্বারা ভাগ করা যায় তাদেরকে লসাগু করবেন, তাহলে যেটা আসবে ওটাই মোট। কিন্তু যদি কোনো শর্ত থাকে, এখানে শর্ত হচ্ছে কি এটা বর্গ আকারে থাকতে হবে, কিন্তু উৎপাদকগুলোর দিকে তাকিয়ে দেখলাম যে এটা বর্গ আকারে নেই। বর্গ আকার করতে গেলে এখানে 2, এখানে 5, এখানে 3, টোটাল 30 এর সাথে গুণ করতে হয়। তাহলে 30 গুণ করলে 3600 আসতেছে। এখন এই 3600 দুটো শর্তই পূরণ করবে, এটাকে বর্গ আকারেও সাজাতে পারবেন, আবার এত এত দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন। নিঃশেষে ভাগ করা মানে হচ্ছে এই ছাত্রছাত্রীদের 8টা সারিতেও সাজাতে পারবেন, 10টা সারিতেও সাজাতে পারবেন, 12টা সারিতেও আপনি সাজাতে পারবেন। তার মানে কি, বেশ উত্তর হচ্ছে আমার 3600। আমাদের লসাগু গসাগু এবং বর্গাকার নিয়ে অসাধারণ সব বেসিক আছে, যেটা আমার মূল কোর্সে আপনারা পাবেন। আপনারা যারা গণিত একদম বেসিক থেকে শিখতে চান, আমি যে কথাগুলো হাইলাইট করে যাচ্ছি এই কথাগুলোর যদি ডিটেলস ব্যাখ্যা পেতে চান, আমার 31 তারিখে একটা ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে আপনারা নাম এনরোল করতে পারেন, নামমাত্র খরচে আমরা এটি নিচ্ছি। 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11 নম্বর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে দেখেন। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা, তাহলে দেখেন এখানে একটা বই আরেকটা হচ্ছে একটি কলম। এখন বলা হচ্ছে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা, একটি বইয়ের মূল্য যদি x হয় তাহলে কলমের মূল্য হচ্ছে আমার 60 টাকা কম। এখন বলা হচ্ছে উক্ত বই এবং কলমের মোট মূল্য 43। তার মানে এই দুটো যদি যোগ করেন, অর্থাৎ দেখা যাচ্ছে x প্লাস এক্স মাইনাস 7, এটা যদি যোগ করেন যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে সমান সমান কত। প্রশ্ন মতে আমরা তাহলে সেটি লিখতে পারি যে এটা সমান সমান কত, 2x মাইনাস 7। তার মানে 2x মাইনাস 7 সমান সমান হচ্ছে কত, আমার 43। তাহলে 2x সমান সমান এখানে 7 ওপাশে গেলে হবে 50। সুতরাং এখানে x এর মানটা হবে 50কে 2 দ্বারা ভাগ করলে কত, 25। এখন আসেন, আমার চাইছে কি সেটা ইম্পর্টেন্ট। আপনি যখন সমীকরণ দাঁড় করাবেন তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কি চাইছে। x এর মান বের করলে আবার ওটা উত্তর দিবেন না, এখানে বই চাইছে না কলম চেয়েছে। দেখেন
এখানে কলমটির মূল্য কত, তার মানে এটা চেয়েছে। তাহলে এক্স এর মান যদি আমার 25 হয়, এখান থেকে 7 যদি বাদ দেই, তাহলে আমার কত হচ্ছে 18। তাহলে উত্তর হচ্ছে আমার কত 18। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার তার পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি আমরা। তবু আমি আরেকবার রিপিট করে নিচ্ছি যে এখানে একটা বই এবং এটার অপেক্ষা -7 কম নিলে, তারপর আমরা এই দুটো যদি যোগ করি তাহলে এটা হচ্ছে মোট বই আর কলম। তাহলে মোট বই আর কলম 43 আছে, তার মানে এটা সমান এটা। সো এক্স এর মান হচ্ছে কত 25, আর কলমের মূল্য হচ্ছে 25 থেকে 7 বাদ দিলে 18। এবার 12 নম্বর প্রশ্নটা দেখুন। 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 12 নম্বর প্রশ্নটা এটা খুবই সহজ একটা প্রশ্ন। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি। ধরেন এটা একটা তেলপূর্ণ পাত্র, এটাকে আমি দুইবার এঁকে নিচ্ছি। সেম পাত্র দুইবার এঁকে নিচ্ছি। প্রথম শর্তে বলা হচ্ছে তেলপূর্ণ পাত্র, এটা পুরোটাই তেল রয়েছে। তেল এবং পাত্র দুটো, এখানে দুটো ওজন, একটা হচ্ছে পাত্রের একটা ওজন আছে, আর একটা হচ্ছে তেলের ওজন আছে। আপনারা এখনকার দিনে দেখবেন যে অনেক সময় ভ্রাম্যমাণ আদালত অনেক সময় জরিমানা করে দেয় যে মিষ্টির প্যাকেটের সাথে দেখা যাচ্ছে মিষ্টির সাথে মিষ্টি প্যাকেটের ওজনও ধরা হচ্ছে। তার মানে কি আপনি একটা প্যাকেটের ওজনও মিষ্টি দামে কিনতেছেন, এক্ষেত্রে জরিমানা করা হয়। এর কারণটা কি, আপনাকে এখানে দুটো জিনিস ভাবতে হবে। সরি, দুটো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে এই ধরনের যদি কোনো ঠোঙ্গাতে বা কোনো পাত্রে যদি কোনো জিনিস নেন, এখানে দুটো ওজন ভাবতে হবে। একটা পাত্রের ওজন, এটা একদম ফিক্স করে ভাববেন, আর একটা হচ্ছে তেলের ওজন। দুটো ওজন এখানে আছে। তো যা হোক, এখানে পাত্র এবং তেলের ওজন মিলে আমার আছে টোটাল 32 কেজি। ঠিক আছে। এরপরে আমার বলা হচ্ছে অর্ধেক তেল পণ্য, অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজনটা, অর্থাৎ তেল অর্ধেক নিলে তখন সেটা হচ্ছে আমার 20 কেজি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, পাত্রের ওজন এটাতে যা আছে, পাত্রের ওজন এটাতেও সেম আছে, কারণ পাত্রের ঠোঙ্গা তো একটাই। তার মানে এই পাত্র আর এই পাত্রের ওজন সমান। আর তেল এখানে পূর্ণ আছে, এখানে অর্ধেক আছে। তার মানে আমরা যদি এটা থেকে এটা বাদ দেই, তাহলে এখানে এই পাত্র বাদ, বিয়োগ করা মানে কি যা যা মিলবে সবই বাদ। এখানে সম্পূর্ণ একটা পাত্র মিলছে, এখানে সম্পূর্ণ একটা পাত্র, পাত্র পাত্র বাদ। তাহলে তেল এখানে অর্ধেক আছে, তার মানে কি অর্ধেক তেল বাদ। অর্ধেক তেল কি বাদ, থাকলো কি বাকি অর্ধেক তেল। তার মানে কি অর্ধেক তেল আপনার থাকলো, সেটা কত থাকলো, এই যে 32 থেকে যদি 20 বাদ দেন তাহলে হচ্ছে 12 কেজি। কত, 12 কেজি। ভালো করে খেয়াল করেন, আমরা এটা থেকে এটা যদি বাদ দিই 12 কেজি পেলাম। এটা কি অর্ধেক তেলের পেলাম, কারণ কি এখানে যখন বাদ দিছি পাত্র পাত্র মিলে গেছে, পাত্র পাত্র বাদ, তেল অর্ধেক আছে অর্ধেক বাদ, তাহলে থাকলো শুধু অর্ধেক তেল। এখানে আর পাত্র নেই এই ওজনের ভিতর, এখানে পাত্রের ওজন ছিল, এখানেও পাত্রের ওজন ছিল, দুটোই কাটা কাটা গেছে। তাহলে শুধু ফ্রেশ তেল থাকলো। এই অর্ধেক তেল আমার হচ্ছে কত 12 কেজি। অর্ধেক তেল কত আমার 12 কেজি। তাহলে সম্পূর্ণ তেল কত হবে, সম্পূর্ণ তেল আমার হবে 24 কেজি। কত হচ্ছে, সম্পূর্ণ তেলটা হবে আমার 24 কেজি। এখন আপনার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে পাত্রটির ওজন কত। তাহলে দেখেন, আমি এই জায়গায় সম্পূর্ণ তেল আমি পেয়েছিলাম, সম্পূর্ণ তেল এখানে ছিল, আমি এই সম্পূর্ণ তেলটা পেয়েছি 24 কেজি। তার মানে এখানে আমার সম্পূর্ণ তেল ছিল কি 24 কেজি। তাহলে এই পাত্র সহ ছিল 32 কেজি। যেহেতু এই পুরোটাই 32 কেজি, তার মানে মেইনলি তেল ছিল 24 কেজি, পাত্র ছিল কি 32 কেজি। তাহলে এই 32 কেজি থেকে 24 বাদ দিলে শুধু পাত্রের ওজনটা বের হবে। তার মানে কি সুতরাং পাত্রের ওজন আসবে কত, ওজন আসবে 32 কেজি থেকে আমি যদি 24 কেজি বাদ দেই, তার মানে উত্তর আসবে কত 8 কেজি। তার মানে এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমি ব্যাপারটা আবার আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই টাইপের অঙ্ক যদি আসে, তাহলে আমি আবারও বলছি পাত্রের ওজন আর তেলের ওজন দুটো আলাদা। এই এই 32 কেজির ভিতর আমার পাত্রের ওজন আছে, তেলের ওজন আছে, কিন্তু জানি না এখানেও সম্পূর্ণ পাত্রের ওজন আছে আর অর্ধেক তেল আছে, এখানে সম্পূর্ণ পাত্র আছে আর সম্পূর্ণ তেল আছে।
এটা থেকে যদি এটা বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করা মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে পাত্র পাত্র কাটা, কারণ যা যা মিলে যায় বিয়োগে তাই তাই বাদ যায়। তাহলে এটা সম্পূর্ণ পাত্র মিলে গেছে, পাত্র বাদ। তাহলে এখানে অর্ধেক তেল মিলে গেছে, অর্ধেক তেল বাদ, থাকলো কি শুধুমাত্র অর্ধেক তেল। তাহলে এই অর্ধেক তেলটা কত? আমার 12 কেজি। তাহলে সম্পূর্ণ তেল কত? 24 কেজি। আমি কেন সম্পূর্ণ তেল বের করলাম? কারণ এই যে এখানে আমার সম্পূর্ণ তেল সহ পাত্রটা ওজন সহ 32 কেজি আমার জানা আছে। এখন সম্পূর্ণ তেলটা যদি এখান থেকে বাদ দিই, তাহলে সম্পূর্ণ পাত্রটা পেয়ে যাব। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট কোশ্চেন। তেরো নম্বর প্রশ্নটা দেখুন। 13 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে প্রকৃত গতি তো বুঝেন যে এখানে প্রকৃত গতি প্রতি 60 মিনিটে, দেখেন এই অঙ্কটা হুবহু একটা অঙ্ককে একটু চেঞ্জ করে দিয়েছে ডিজিটটা। 60 মিনিটে 7 কিলোমিটার যায়, 7 কিলোমিটার পার, দেখেন 7 কিলোমিটার যায়। এখন প্রতি 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টায়, 60 মিনিট মানে কি 1 ঘন্টায়, 1 ঘন্টায় 7 কিলোমিটার যাওয়া মানে কি এটা হচ্ছে গতিবেগ, যে 7 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটাই অনেকে বুঝতে পারেননি যে 60 মিনিটে 7 কিলোমিটার তার মানে 1 ঘন্টায় যে 7 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে মূলত আমার গতিবেগ। এটা কি গতিবেগ? কার গতিবেগ? দেখেন বলা হচ্ছে নৌকা, যে প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার, এরকম নৌকার তার মানে কি এটা নৌকার গতিবেগ, মানে নৌকার প্রকৃত গতিবেগ তার মানে কি সরাসরি এটা নৌকার গতিবেগ। ওকে, তাহলে আমরা যদি তথ্যগুলি সাজাই, তাহলে নৌকার গতিবেগ পাচ্ছি আমরা 7 কিলোমিটার পার আওয়ার। ব্যাস। এবার আসে বলা হচ্ছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, এখন স্রোতের অনুকূলে বলা হচ্ছে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লাগে। 33 কিলোমিটার অনুকূলে যায়। অনুকূল মানে কি এটা আমাদের একটু বুঝতে হবে। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, তার মানে নৌকা প্লাস স্রোত মিলে যায় মূলত 33 কিলোমিটার। এখন কত মিনিটে যায়? আমাদের 180 মিনিটে। 180 মিনিট এটাকে যদি আমরা ঘন্টায় নেই, তাহলে আমাদের কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সমান সমান আসতেছে 3 ঘন্টা। আসলেই এর আগে যে অঙ্কটা আসছিল সেখানে মূল অঙ্কে 3 ঘন্টা ছিল, কিন্তু এই অঙ্কে তারা চালাকি করে 180 মিনিট দিয়েছে। আপনি বুঝতে পারেন কিনা? তার মানে 33 কিলোমিটার গেছে মূলত কে 3 ঘন্টায়। তাহলে এই স্রোতের অনুকূলে গতিবেগটা যদি আপনি বের করতে চান, তাহলে কি করবেন? 33 কে আপনার 3 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কি 11 কিলোমিটার। তার মানে আমরা তথ্যটাকে যদি লিখি নৌকা প্লাস স্রোত, মানে যেটাকে আমি বলছি কি অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগ হচ্ছে নৌকা প্লাস স্রোত, এটা হচ্ছে আমার কত? 33/3 11 কিলোমিটার। এখানে কিন্তু প্রত্যেকটা গতিবেগ হবে, এটাও গতিবেগ এটাও গতিবেগ। এবার আসেন, তারপর তথ্য দেওয়া হয়েছে যে ফিরে আসার সময় কত লাগবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ফিরে আসার সময় মানে হচ্ছে প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। তাহলে প্রতিকূলের গতিবেগের যদি আমি সময় বের করতে চাই, প্রতিকূলের যদি সময় বের করতে চাই, তাহলে আমার কি কি তথ্য লাগবে? আমার প্রতিকূলের দূরত্ব লাগবে। সময় বের করার সূত্র কি? প্রতিকূলের দূরত্ব বাই প্রতিকূলের গতিবেগ। এটাই হচ্ছে আমার মেইন অঙ্কটা, যে এটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে কি আমার টার্গেট। টার্গেট হচ্ছে প্রতিকূলের সময় বের করবো, ফিরে আসতে কতটুকু সময় লাগে। তাহলে আমার রিকোয়ারমেন্টটা কি? প্রতিকূলের একটা দূরত্ব লাগবে। প্রতিকূলের দূরত্বটা তো সেম, অনুকূলে যা গিয়েছে, খেয়াল করে দেখেন, অনুকূলে 33 কিলোমিটার গিয়েছে অনুকূলে, তাহলে প্রতিকূলেও কত আসছে? 33 কিলোমিটারই আসছে। তার মানে আমাদের দূরত্বটা জানা আছে 33 কিলোমিটার, শুধু দরকার আমার প্রতিকূলের গতিবেগ। তাহলে প্রতিকূলের গতিবেগ বের করার সূত্র কি? প্রতিকূলের গতিবেগ বের করার সূত্রটা হচ্ছে আমাদের, খেয়াল করেন,
যে প্রতিকূলের গতিবেগ বের করার সূত্রটা হচ্ছে নৌকা মাইনাস স্রোত। দেখেন, নৌকা মাইনাস স্রোত, তাহলে প্রতিকূলের গতিবেগ বের করতে গেলে আমার নৌকা মাইনাস স্রোত লাগবে। আমার প্রদত্ত তথ্যের মাঝে নৌকা দেওয়া আছে, নৌকা দেওয়া আছে কত 7 কিলোমিটার, গতিবেগ 7 কিলোমিটার, কিন্তু আমার স্রোত দেওয়া নেই। কি দেওয়া নেই? স্রোত দেওয়া নেই। তাহলে আমরা এই জায়গায় যদি নৌকার মানটা ইনসার্ট করে দেই তাহলে আমরা কি এখান থেকে স্রোত পাবো না? ওকে, সুতরাং আমরা স্রোত পাবো কিভাবে? স্রোত পাবো যদি এই জায়গায় আমি নৌকাটাকে বসাই, নৌকা এখানে যদি 7 বসাই তাহলে ওপাশে গিয়ে 11 থেকে বাদ যাবে, তাহলে 11 থেকে বাদ গেলে আমার কত বাদ যাবে? 7। তাহলে আমার কত হচ্ছে, সরি, এখানে আমার 3 4, অর্থাৎ এখানে আমার স্রোতের গতিবেগ হবে 4 কিলোমিটার। তাহলে প্রতিকূলের গতিবেগ আমি এখান থেকে এটা বাদ দিলে তাহলে কত হচ্ছে? 3 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখুন আমি প্রতিকূলের গতিবেগও পেয়ে গেলাম 3, তাহলে সমান সমান আমার কত আসলো? 11। সমান সমান কত আসলো? 11। এটি হচ্ছে আমাদের উত্তর। আমি অঙ্কটা আবার একটু রিপিট করে নিচ্ছি, দেখেন। সেটি হচ্ছে এই অঙ্কটাতে দুটো পেজ দেওয়া আছে। প্রথমত হচ্ছে বলছে 1 ঘন্টায় না বলে আপনার বলছে 60 মিনিটে, তাহলে ওটা মূলত 1 ঘন্টা, প্রশ্নে কেটে 1 ঘন্টা করে নেবেন। তারপর বলছে সে 33 কিলোমিটার অনুকূলে যাচ্ছে 160 মিনিটে, তার মানে ওটা মূলত হচ্ছে 3 ঘন্টা। তার মানে কি, এখন আপনার যা যা লাগবে সেটা হচ্ছে এই প্রতিকূলের সময় বের করার জন্য প্রতিকূলের দূরত্ব লাগবে, প্রতিকূলের গতিবেগ লাগবে। তাহলে প্রতিকূলের দূরত্ব আপনার জানা আছে, কারণ যতটুকু গিয়েছে 33, ততটুকুই আবার সে আসছে, তার মানে এটা জানা আছে। এখন যদি প্রতিকূলের গতিবেগ বের করা লাগবে, তাহলে নৌকার গতিবেগ জানা আছে, প্রতিকূলের গতিবেগ বের করার জন্য স্রোত লাগবে। তাহলে নৌকা প্লাস স্রোত যেটা অনুকূলে, এই যে এখানে 160 ছিল, এটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, তাই কিনা? তাহলে এখানে যদি আমি নৌকার মানটা বসিয়ে দেই কত? 7, তাহলে সুতরাং নৌকা সমান এখানে 7, এই 11 থেকে বাদ দিয়ে কত হবে? 4। তাহলে এটা হচ্ছে আমার স্রোত, এই স্রোত 4 বাদ দিলে আমার পাচ্ছি প্রতিকূলের গতিবেগ। তার মানে এই হচ্ছে আমার প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করলে আমার উত্তর হচ্ছে কত? 11। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। এই আলোচনাটা তারাই ভালো বুঝবেন যাদের গতিবেগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে। এই অঙ্কটা শুধুমাত্র মিনিটকে চেঞ্জ না করলে হুবহু বইতেই ছিল, ঠিক আছে? যার শুধু তারা হুবহু না দিয়ে একটু ডিজিট চেঞ্জ করেছে। এবার বেশ কয়েকটা অঙ্কে তারা শুধু এইটুকুই চেঞ্জ করেছে। দেখেন 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 14 নম্বরে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু হচ্ছে 8, তাদের লসাগু কত? দেখেন, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে কত? 5:7, এবং যদি তাদের গসাগু দেওয়া থাকে, কি দেওয়া থাকে? গসাগু দেওয়া থাকে, এখানে গসাগু দেওয়া আছে কত? 8। আর যদি লসাগু চায়, কি চায়? লসাগু চায়, তাহলে এই তিনটার গুণফল হচ্ছে উত্তর, 5 × 7 × 8। আপনি যদি এই তিনটাকে গুণ করেন তাহলে আপনার উত্তর চলে আসবে কত? এখানে 280। এখন এগুলি কেন হবে? এগুলি মূলত আপনাকে মূল ক্লাসে শিখতে হবে, অর্থাৎ আপনি চাইলে আমার ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন। সেই জায়গাগুলোতে এগুলো অনেক খোলাখুলি আলোচনা করা হয়েছে, ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে। চাইলে আমার 31 তারিখে নতুন ব্যাচ শুরু করতেছি নামমাত্র খরচে, সেটা হচ্ছে মাত্র 310 টাকায়, যে কোনো মুহূর্তে অফারটা অফ হয়ে যাবে। এই কোর্সে ভর্তি হয়ে এই বিষয়গুলো শিখতে পারেন যে কেন 3টা গুণ করলে উত্তর চলে আসে। ওকে, এবার আসেন 15 নম্বর অঙ্কটা দেখব। 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? এখানে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে, দেখেন এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এখানে বলা হচ্ছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, ওকে, ব্যাসার্ধ একটি জ্যা হচ্ছে 24, এই জ্যাটা হচ্ছে কত? 24।
এখন 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এখান থেকে যদি এইটুকু আমি যোগ করি, এটা এদিকে হতে পারে এদিকে হতে পারে, যে কোনো দিকেই যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 15 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে একটি জ্যা 24 সেন্ট, এটা হচ্ছে একটা জ্যা, যার বৃত্তের এই পাশ থেকে এই পাশে যেটা যুক্ত হয়েছে এটা হচ্ছে জ্যা। এখন এই জ্যাকে দেখা যাবে এই জ্যার উপর এই কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব আঁকি, এই লম্বের সর্বনিম্ন দূরত্ব কত হবে, মানে এর উপর যদি আমি একটা লম্ব আঁকি, এখানে বলা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, অথবা লম্ব বলা হয় না, এখানে দূরত্ব বলছে। এখান থেকে এই পর্যন্ত সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব, সর্বনিম্ন দূরত্ব। এটা কিন্তু একটা কৌশলী প্রশ্ন। দূরত্ব মানে হচ্ছে কি, এখানে লম্বকে বুঝিয়েছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার খেয়াল করে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা হলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে স্বাভাবিকভাবে এ পাশে হচ্ছে 12, এটা হচ্ছে 12, এটাও 12। ওকে, এখন আপনি দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, আমরা এইটুকু দূরত্ব বের করতে চাচ্ছি। আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে আমাদের 3, 4, 5 থেকে দুটো অঙ্ক আসছে, এই আরেকটা অঙ্ক। কারণ একটু খেয়াল করেন, এই জায়গায় এটাকে যদি আপনি 4 দ্বারা 3 দ্বারা গুণ করেন, এটা 9 হবে, এটা 12 হবে, এটা 15 হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখাটা ভালো। তাহলে এখানে 12 আছে, এখানে 15 আছে, তাহলে উত্তর কত হবে, এটা 9 হবে। তাহলে এটি হচ্ছে উত্তর। তার মানে দেখা মাত্রই আপনি কিন্তু উত্তর বলে দিতে পারতেছেন, কিন্তু এর জন্য আপনাকে কিছু জিনিস মুখস্থ থাকতে হবে। তাহলে দেখেন, আপনি যদি এটা না জানতেন তাহলে কি করতে হতো, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস আপনার কি সরি ভূমি স্কোয়ার প্লাস কি এই দূরত্ব বা লম্ব স্কোয়ার, এই সূত্র ফেলে আপনার লম্বের মানটা বের করতে হতো, যেটা আগের অঙ্কেও আমি বলেছি। তাহলেও আপনি উত্তরটা পেয়ে যেতেন। আমি আবারও বলছি এখানে যে এই টাইপের ক্ষেত্রে আপনার পিথাগোরিয়ান ত্রয়ীগুলো আপনাকে দারুণ হেল্প করবে, যেটা এই অঙ্কে দেখতে পেলে। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে এইবারের প্রশ্নগুলো যে জায়গা থেকে করতেছে ওই আশেপাশ থেকে একাধিক প্রশ্ন করতেছে। দেখবেন আগামী তৃতীয় ধাপে লাভ ক্ষতি থেকে সুদ কষা থেকে প্রশ্ন করবে, এবং দেখবেন সেখানে একাধিক প্রশ্ন পাবেন। এরকম আরো কিছু অধ্যায় আছে যেগুলো থেকে একাধিক প্রশ্ন করবে। ওকে, তবে একটা অধ্যায় খুবই কমন, সেটা হচ্ছে সংখ্যার অধ্যায়। এখান থেকে প্রতিবারই 2 থেকে 3টা করে প্রশ্ন করতেছে, এবারও করছে, এর আগের বারও করছে, এবং আগামীবারও করবে। আপনারা একটু ক্যালকুলেশন করে পড়বেন, তাহলে আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। এবার দেখেন আমাদের 16 নম্বর অঙ্কটা, 16 নম্বরে কি বলা হচ্ছে। 16 নম্বর অঙ্কটা আমি শর্টকাটেই দেখাচ্ছি। এটা যদি আমাকে বলেন তাহলে আমার উত্তর হচ্ছে কত, 7 নং 63, এটাই হচ্ছে উত্তর। এখন আপনি হয়তো এটা বুঝবেন না, নাও বুঝতে পারেন, কিন্তু আমি যেহেতু অঙ্কটার ভিতরে বেসিক জানি, সো আমি জানি 9 দ্বারা ভাগ করলে উত্তর হচ্ছে কি, সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে কত, আমার অঙ্কদ্বয় সরি সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 7। আমি সূত্রে একটা উদাহরণ দিচ্ছি, যদিও আপনারা ইন্টারেস্টেড নাও থাকতে পারেন, আমি দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন একটা 37, একটা 73 সংখ্যা, এই সংখ্যার অঙ্কদ্বয় আমি স্থান বিনিময় করলাম। স্থান বিনিময় করলাম মানে কি, এককটা দশকে নিলাম, দশকটা এককে নিলাম। দেখেন তো এদের ভিতর তাহলে পার্থক্য কত হবে, এখান থেকে কত বাড়িয়ে আমরা, দেখেন তো এই দুটো সংখ্যার পার্থক্যটা কত হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 6, এখানে যদি আমি দেখি তাহলে কত, 3। তার মানে এই দুটি সংখ্যা আমি 36 বৃদ্ধি করার পর, 37-এর সাথে 36 বৃদ্ধি করার পর আমার সংখ্যাটা স্থান বিনিময় করলো। এখন এটা হচ্ছে সংখ্যাদ্বয়ের পার্থক্য, অর্থাৎ আমি যা বৃদ্ধি করলাম, সংখ্যাদ্বয়ের পার্থক্য হচ্ছে কত, আমার 36। মজার ব্যাপার হচ্ছে এখানে অঙ্কদ্বয়ের পার্থক্য কত, 37-এর অঙ্কদ্বয়ের পার্থক্য যদি হিসাব করেন তাহলে হচ্ছে কত, 4। মজার ব্যাপার হচ্ছে এই 36-কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে কত, 4। তার মানে কি, এখানে অঙ্কদ্বয়ের পার্থক্য, সংখ্যাটার অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য 4। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা সরাসরি কত বৃদ্ধি করলাম, দুটো সংখ্যা থেকে একটা থেকে কত বৃদ্ধি করলাম, এই পার্থক্যকে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 4। এখানে তাই বলছে যে, খেয়াল করে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের এরকম একটা অঙ্ক ছিল,
আমি জানি না কত ছিল, ওটার সাথে দেখা যায় স্থান বিনিময় করছে কখন, আহ, স্থান বিনিময় যদি করা হচ্ছে তখন এখানে আমি 36 যোগ করে স্থান বিনিময় করছি, তারা 63 যোগ করে স্থান বিনিময় করেছে। বিনিময় করার পর দেখলো যে 63 বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে 63 বৃদ্ধি করছে বলে স্থান বিনিময় করছে। তারপর বলছে এটার মানে যে দুটো সংখ্যা, এখানে তো আমি বাস্তবে দেখাচ্ছি, কিন্তু আপনাকে কল্পনায় নিতে হবে যে দুটো যে সংখ্যাটার সংখ্যাটিতে যে অঙ্কদ্বয় ছিল, এই অঙ্কদ্বয়ের পার্থক্য তারা জানতে চেয়েছে। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কি, ওই যত বৃদ্ধি করছেন তাকে 9 দ্বারা ভাগ করলে 7 আসা মানে কি, ওখানে যে অঙ্কটা ছিল এই অঙ্ক দুয়ের পার্থক্য যদি বিয়োগ করি সেটাও 7 হবে। যেমন এখান থেকে এটা স্থান বিনিময় করে 36 বৃদ্ধির ফলে, এবার 36 কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমার আছে 4। তাহলে এই 37 সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 4। এভাবে শর্টকাটটা জন্ম নিয়েছে। এরকম অসাধারণ অনেক শর্টকাট আছে বেসিক থেকে, যেগুলি জানার জন্য আপনাকে দীর্ঘ সময় নিয়ে পড়তে হবে আর দেখা যাচ্ছে লেগে থাকতে হবে। ওকে, বই ক্রয় করলে আমাদের ইউটিউবের রেকর্ডেড ক্লাসগুলো আপনি ফ্রি পাবেন। এটা সম্পূর্ণ বইয়ের উপর আমরা ভিডিও প্রায় 133-34টা ভিডিও আপলোড করেছি। খুব দ্রুতই আরো 20-25টা আপলোড হবে, এর ভিতর দিয়ে সম্পূর্ণ বইটা আপলোড শেষ হবে। আপনারা সম্পূর্ণ বইটা ধরে ধরে ভিডিও দেখে দেখে আপনারা শিখতে পারবেন। ওকে, আমি একদম শেষ করে দেব দ্রুত। 17 নাম্বার, 17 নম্বরটা দেখেন। 17 নম্বর বলা হচ্ছে, এটা তো পাবেন 40 থেকে 100 এর ভিতর সর্বনিম্ন, এবং এটা হচ্ছে 40-এর পরেরটা, এখানে হচ্ছে কি 97। তাহলে এটা থেকে এটা যদি বাদ দেন 6, আর এখানে কত 5, 56, এটি উত্তর। তাহলে দেখেন এখানে 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে 70 ফুট এবং 80 ফুট, 80 ফুট দীর্ঘ, 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের চারদিকে একটি বাগানের চারদিকে কি আছে, 5 ফিট একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এটা আমি শর্টকাট বলে দিচ্ছি, আমার বই তো বিস্তারিত শর্টকাট পাবেন। এই 2W-টা হচ্ছে মানে W দ্বারা এই এখানে যে রাস্তা অথবা পুকুরের পাড়, এটাকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এখন দেখেন কখনো এটা যোগ করতে হয় কখনো বিয়োগ করতে হয়, এটা আপনারা আমার বই থেকে একটু দেখে নেবেন। যোগ হচ্ছে যখন ভিতরেরটা দেওয়া থাকবে বাহিরেরটা বের করতে হবে, তখন এটা যোগ করে বের করতে হবে। তাহলে এখানে 2W-টা হচ্ছে 5, তাই কিনা, 5 দুগুণে 10, তাহলে L হচ্ছে আমার 80, তাহলে এটা হচ্ছে আমার কত 70, আর 5 দুগুণে কত 10, তাহলে কত 10 ইন্টু 70, 80 80, 70, 140, 150, 160, 160 হলে তাহলে কত হচ্ছে 1600 হচ্ছে। এটি উত্তর। ঠিক আছে, এটি আমাদের উত্তর 18 নম্বরটা। আর এর উপর ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও সম্পূর্ণ ফ্রিতে পাবেন, বইয়ের সাথে মিলিয়ে এগুলি দেখে নেবেন। ওকে, এবং এই অঙ্কটা আমরা গতকাল রাত্রে গতকালের আগের দিন আমরা আমাদের পেইড বেসে করিয়েছি। 19 নম্বরটা দেখেন, 19 নম্বর, সরি এটা 18, 19 নম্বরটা দেখেন। 19 নম্বর, 19 নম্বরে কি বলা হচ্ছে, 19 নম্বরটা দেখেন। 19 নম্বরে এখানে বলা হচ্ছে কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর হচ্ছে একটা 85, সরি একটা 82, একটা 85, আর একটা হচ্ছে 92। এবার বলা হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, একটা 85 আর একটা হচ্ছে 92। ওকে, এখন আপনাকে বলা হচ্ছে যে চতুর্থ পরীক্ষায় আরো একটা পরীক্ষা আছে, এটা কত পেলে আমাদের তার প্রাপ্ত নম্বরে গড় হবে 87। এই টাইপের যদি আপনার অঙ্ক দেওয়া থাকে, এটার একটা বিস্ময়কর টেকনিক আমার বইতে যুক্ত করা আছে, যেটা বাংলাদেশে কোনো বইতেই পাবেন না। বাংলাদেশ শব্দটা উচ্চারণ করলেই অনেকের গা গিন গিন করে,
কিন্তু সত্য যেটা সেটা আমাকে বলতেই হচ্ছে। দেখেন এটার নিয়মটা হচ্ছে যে 87টা আছে না, যে গড়টা এখানে বলছে, দেখেন টোটালটা মিলে গড়, যেটা টোটাল মিলে যে গড়টা, এই গড়টা আপনি লিখবেন। এই টাইপের অঙ্ক যদি থাকে, একটাতে এত একটাতে এত যদি থাকে, তাহলে টোটাল গড়টা লিখবেন। এটা দারুণ একটা বেসিক আছে, এখন তো বেসিক শেখানোর সময় না। তাহলে এই গড়টা আপনি লিখবেন, লেখার পর দেখবেন এটার থেকে যত, এই 87কে 82কে আমাকে 87 বানাতে হলে কত যোগ করতে হবে? 5। তাহলে 5 এখানে লেখেন। এবার আমাকে 85কে যদি 87 বানাতে চাই কত যোগ করতে হবে? আমার 2 করতে, কারণ সবকটাই তো গড় করব, তাহলে 2 যোগ করেন। এবার দেখেন এখানে 92 যেটা, এটা তো আরো উপরে, তাই কিনা? তাহলে এখান থেকে এটাকে যদি 87 বানাতে চাই, এ অলরেডি বড় আছে, একে আমাকে কি বানাতে হবে? 87 বানাতে হবে। তাহলে কত বেশি আছে 92 এর ভিতর? 92 এর ভিতর আমার কত বেশি আছে? 5। তার মানে 5 বাদ দিতে হবে। তাহলে 5 যদি আমি বাদ দেই, তাহলে এটাও হয়ে যাবে 87। আর অলরেডি আমার একটা তো 87 আছেই, তাহলে সব কটা আমার গড় হয়ে গেল, সব কটাই কি গড় হয়ে গেল। এবার তাহলে রেজাল্টটা কত হবে? ওই সংখ্যাটা কত হবে? 5 5 বাদ, তার মানে হচ্ছে কত? 89। এটাই আনসার। এই অঙ্কগুলো সেকেন্ডেই আপনি উত্তর করতে পারবেন, এখানে কোনো সময় লাগবে না, কয়েক সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবেন। তাহলে কি বলছি, যে যদি এটার গড়ের নিয়মটাই হচ্ছে এরকম, এরকম আছে, আপনাকে কম বেশি করে একটা মাঝখানে সমান সমান বানাতে হবে। যেটা বেশি আছে এটা কমাতে হবে, যেটা কম আছে এটা বাড়াতে হবে। তার মানে কি 87 জায়গায় আনতে হবে। তাহলে কি আমার এই জায়গায় এটা ছিল কত? 82 ছিল, আমি এখানে 5 যোগ করে 87 বানিয়েছি। এটা ছিল আমার কত? এটা ছিল আমার 85, ঠিক আছে। এখানে 2 যোগ করে আমি এটাকেও 87 বানিয়েছি। এটা ছিল আমার 92, এখানে আমি 5 বিয়োগ করে এটাকে আমি 87 বানিয়েছি। বেশ, সব কটি আমার কি 87 হয়ে গেল, চারটারই ঘর 87। তার মানে উত্তর হচ্ছে আমার কত? 89। এবার লাস্ট ওয়ান, 20 নম্বরটা। এখানে বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য। আমি আরেকটা সাজেশন দিয়ে দিই, নেক্সট পরীক্ষায় কিন্তু বৃত্ত থেকে প্রশ্ন থাকবে, এবং কোন ত্রিভুজ থেকেও প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। যদিও ত্রিভুজ থেকে এবার সমকোণী ত্রিভুজের বৃত্ত রিলেটেড প্রশ্ন চলে আসছে, তারপর সমকোণী ত্রিভুজের চলে আসছে, তবে বৃত্ত থেকে বহুভুজ থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি, এটা আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, দেখেন এবার আমার একদম লাস্ট অঙ্ক, একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, একটা আয়তকার গড়ের দৈর্ঘ্য, আমি যদি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যা থাকবে দৈর্ঘ্য 4 মিটার বেশি থাকবে। এখন বলা হচ্ছে গড়টি পরিসীমা, পরিসীমা তো বুঝতে পারেন এই টোটালটার চারপাশ, তাই কিনা? তাহলে পরিসীমা হচ্ছে এই দুটোর যোগফল। দেখেন এখানে পরিসীমাটা কত আসতেছে? পরিসীমাটা হচ্ছে এটা এটার যোগফল 2 গুণ x + 4 × x, তাই কিনা? তাহলে এখানে আমার আসতেছে কত? 2x + 4। তার মানে পরিসীমা হচ্ছে, আমি এইটুকুই রেখে দিই, এত হিসাব করে লাভ নেই। তাহলে পরিসীমা এত, আর এখানে পরিসীমা বলছে কত? 32। তাহলে প্রশ্ন মতে আমরা কি করতে পারি? 2x + 4 = আমার 32। তাহলে 2x + 4 = 32কে 2 দ্বারা ভাগ করেন 16, তাই কিনা? তাহলে 2x = 16, এই 4 এই পাশে নেন, তাহলে 2x = এখানে কত? 12। সুতরাং x = হচ্ছে কত? 6, তাই কিনা? x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমার কাছে চাইছে গড়টির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x + 4, তাহলে x এর মান 6 হলে 4, তার মানে কত হচ্ছে? 10। এই অঙ্কগুলো কিন্তু আমরা প্রায় সময়ই মানে এই যে অঙ্কগুলো বলেছি আমি কিন্তু আপনাদের বিকালের দিকেও পোস্টে বলেছিলাম যে সবকটা অঙ্কই ম্যাথ টিউটর থেকে আসছে।
আপনারা অনেকেই মানে এই টাইপের কথা বললে কেমন যেন মানে উগ্র মেজাজে হয়ে যান, কিন্তু এটাই সত্য। দেখেন আজকের প্রশ্নটা কতটা সহজ আর ইজি ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রশ্নের যে ভেরিয়েশনটা, এটা কিন্তু সব বইতে নেই। সো সব বইতে নেই মানে প্রিভিয়াস কোশ্চেন মানে সব বইতে থাকবে, এটা ভুল। আপনার কাছে যে বইটা আছে আজকের প্রশ্নটা আপনি কম্পেয়ার করে দেখেন, সবকটা প্রশ্ন পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি, কারণ বাজারে সবকটা বই সম্পর্কে আমার ধারণা আছে, কারণ 10 বছর যাবত আমি এই সেক্টরেই আছি। সো সেখানে যদি আমার বই থেকে দুটো প্রশ্ন হুবহু বেশি মিলে যায়, সেটা হোক না প্রিভিয়াস কোশ্চেন, আমি তো অবশ্যই এই ক্রেডিটটা নিব কিনা। সো এটি স্বাভাবিক, ম্যাথ টিউটরের বৈশিষ্ট্যটাই এখানে যে বিসিএস এ 44তম বিসিএস এ একটা প্রশ্ন কারো বই থেকেই আসে না, এটা প্রিভিয়াস কোশ্চেনেও ছিল না, কিন্তু আমার ম্যাথ টিউটর থেকে কমন পড়েছে। কিভাবে? কারণ ওই প্রশ্নটা ঘটনাক্রমে আমি বোর্ড বইয়ের যে ঢাকা বোর্ড না কোনো একটা বোর্ডে মানে এসএসসি লেভেলে একটা বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসছিল, ওটা আমি তুলে দিয়েছিলাম, কমন পড়ে গেছে। আমি তো আমার বিন্যাসের কৃতিত্বটুকু নেব, আমি বলছি না অঙ্ক আমি বানাচ্ছি, অঙ্ক যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু আমি যে পরিশ্রম করে বিন্যস্ত করেছি, আপনাদের জন্য সহজ করে উপস্থাপন করেছি, ওই ক্রেডিটটুকু নিতে আমার বাধা কোথায়? তো যা হোক, মূলত আমাদের থার্ড স্টেপের ক্ষেত্রে আমি 2-3 মিনিট একটু সময় নিচ্ছি। এটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এক গড় থেকে একটু একটু মিললে দুটো অঙ্ক, লসাগু থেকে দুয়ে দুটো উপরে প্রশ্ন আসছে, তিনটা আমি বলতে পারি তিনটা, একটা বর্গকে রিলেট করে তিনটা প্রশ্ন আসছে। আবার যদি আপনি এখানে যদি ভালো করে খেয়াল করেন যে এক শুধুমাত্র পিথাগোরিয়ান ত্রয়ী থেকে দুটো প্রশ্ন আসছে, ঘুরে ফিরে যাই হোক, বাহ্যিক চেহারা যাই হোক, দুটো প্রশ্ন আসছে। আবার চতুর্ভুজের ক্ষেত্রে দেখেন আয়তকার একটা জায়গা থেকে, দেখেন এখানে বাগান আর এই যে মাত্র যে করলাম পরিসীমা, এই কাছাকাছি জায়গা থেকে দুটো প্রশ্ন আসছে। তার মানে এগুলি দ্বারা কি বোঝাতে যাচ্ছে, নেক্সট তৃতীয় ধাপে কিন্তু এখানে কিন্তু ধারা থেকে প্রশ্ন আসে না, তৃতীয় ধাপে ধারা থেকে প্রশ্ন থাকবে, এবং সমীকরণ থেকে প্রশ্ন আগের বারও ছিল, এবারও আছে, তার মানে বোঝা যায় এখান থেকে প্রশ্ন থাকবে। এবং বর্গের সূত্রাবলী থেকে নেক্সট ধাপ 3-এ প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং সূচক অধ্যায়গুলো, সূচক লগারিদম অধ্যায়গুলো একটু দয়া করে আপনারা দেখে যাবেন, এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, এবং সেট অধ্যায়টা কষ্ট করে একটু ভালো করে দেখে যাবেন। আর এখানে কিছু জায়গা থেকে প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে, যেমন বৃত্ত থেকে, একদম বৃত্ত বহুভুজ পুরো ফাঁকা ফিল্ড, এখান থেকে প্রশ্ন করা হয় নাই, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। আসলে প্রাইমারি প্রশ্ন ব্যাপারে আমি একটা ফাইনাল কথা বলি, এখন থেকে যদি আপনার কাছে 10টা প্রাইমারি গাইড বই থাকে, এটা একটু মানে ছুঁড়ে ফেলে দেন। কারণ কি, এখন আর প্রিপারেশন ওই গাইড বই ধরে ধরে সম্ভব না। আপনি দেখেন তো 20টা গাইড বই মিলিয়ে আপনার প্রাইমারি কি এই প্রশ্নগুলো কমন ফেলতে পারবেন না। কারণ প্রাইমারি বইয়ের কাতারে নিলে হবে না, এটিকে ওপেন মাঠে আনতে হবে, ওপেন চ্যালেঞ্জে আনতে হবে। কারণ এখন প্রশ্নের ক্যাটাগরি বৈচিত্র্যময়। আমার কাছে তো মনে হয় আজকের প্রশ্নটা পুরোপুরি বিসিএস স্ট্যান্ডার্ডে হয়েছে, কিন্তু ওই যে টুকটাক প্রশ্ন কমন করেছে প্রিভিয়াস কোশ্চেন থেকে, বিসিএস থেকে, তার মানে আমরা এটিকে সহজ বলি, কিন্তু ওভারঅল কিন্তু প্রশ্ন কঠিন হয়েছে। এখন আরেকটা বিষয় আমি একটু বলি, পাটিগণিতের ক্ষেত্রে আমি তখন বলছিলাম গড় লসাগু থেকে প্রশ্ন হতে পারে, কারণ এই দুটো বাদ পড়ে গিয়েছিল। গড় থেকে কিন্তু আবার নেক্সট কনসেপ্টও প্রশ্ন হতে পারে, তবে নেক্সট সিলেবাসটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে বলার কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে প্রশ্ন আসছে, আবার কিছু জায়গা থেকে প্রশ্ন আসে না, যেমন লাভ ক্ষতি থেকে প্রশ্ন হবে, সুদ কষা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। তারপর এদিকে আমি যদি বলি যে আজকে গড় এবং অনুপাত সমানুপাত থেকে একটা প্রশ্ন আছে, কিন্তু মিশ্রণ থেকে কোনো প্রশ্ন আসে না, এখান থেকে আসার সম্ভাবনা অনেক প্রবল। আর সংখ্যার কয়েকটা অধ্যায় আমি একটু বলছি, ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন দিচ্ছে, ওই যে তেলপূর্ণ পাত্র যেটা, এটা ভগ্নাংশের প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আসার মতো নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, বৃহত্তম ভগ্নাংশ, ভগ্নাংশের অনেকগুলো কনসেপ্ট আছে যেখান থেকে প্রশ্ন করা হয় নাই। আমার ধারণা নেক্সট যে পরীক্ষা হবে এই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে দশমিক ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা প্রায় 90% প্লাস সম্ভাবনা আছে। তার মানে কি, এই জায়গাগুলোতে আপনাকে একটু সচেতন ভাবে একটু রিভিশনটা দিতে হবে। আর আরেকটা ব্যাপার দেখেন, যখন যে অধ্যায়গুলো রিভিশন দিবেন অনেক সিরিয়াসলি রিভিশন দেবেন, কারণ সেখানে সহজ কঠিন যে কোনো অঙ্কই আসতে পারে। কথা বুঝতে পারছেন? আর আমি গত 2 ধাপের প্রশ্ন দেখে দেখলাম 2021 সালের প্রশ্ন থেকে
মিনিমাম এক দুটো করে প্রশ্ন কমন পড়তেছে 2021 সালে যে ম্যাথ প্রশ্নগুলো আসছে বিভিন্ন পরীক্ষায়। যেমন আমি কেন বলছি যে সব বইতে কমন নেই, কারণ 21 থেকে যে প্রশ্নগুলো আসছে এটা সব বইতে নতুন করে যুক্ত করে নাই। ফলে দেখা যাচ্ছে আগের প্রশ্ন থেকে যেহেতু আসে নাই, নতুনের ভেরিয়েশন থেকে আসছে, যার কারণে ম্যাথ টুজোর থেকে কমন পড়েছে। এটা আমার ক্রেডিট। এখন আলটিমেট দেখা যাচ্ছে যে আপনাদের ওভারঅল এখন তো আর সিলেবাস করতে পারবেন না। গত দুটো টার্ম যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে, প্রথমত আপনি একটা ছোট সিলেবাস করে নেবেন। প্রাইমারি অতীতে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হতো, এই অধ্যায়গুলো সিলেক্ট করার পর আপনি দেখবেন যে কোন অধ্যায় থেকে এখন অবধি প্রশ্ন করে নাই, তাহলে ওই অধ্যায়গুলো চুলচেরা বিশ্লেষণ করে এ টু জেড মুখস্থ করে ফেলবেন। তাহলে সম্ভাবনা আছে ওখান থেকে কমন পড়বে। কথা বুঝতে পারছেন? এবং আসলে একের অধিক আসবে, আপনি সবকটাই পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করেছে এর ভিতর দেখবেন কম প্রশ্ন কোন জায়গা থেকে হয়েছে, এগুলো আরো একটু বেশি করে পড়বেন, তাহলেই হবে ইনশাল্লাহ। ওভারঅল সিলেবাস দেওয়াটা টাফ, কারণ হচ্ছে এখন প্রশ্নগুলো এতটাই ওপেন হচ্ছে যে আসলে নিশ্চিত করে বলা যায় না। তবে এটা বলা যায় কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90% প্লাস। তো যাই হোক, তাহলে আজকে আমরা আগামী ক্লাসে আগামীকাল দুপুর দুপুরের দিকে আমি জানিয়ে দেব। এটা ধরুন দুপুর 3টায়, আমি আবারও বলছি দুপুর 3টায় ইংরেজি প্রশ্নটা সমাধান করবে ইনশাল্লাহ। আজকে সময় পেরে উঠিনি, আগামীকাল ইনশাল্লাহ পাবেন। তো আজকে আমরা আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হয় আমি আজকে লাইভটা এখানেই শেষ করব। অনেক দীর্ঘ সময় আপনারা সময় দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত সেকেন্ডে একটু করে ফেলুন, আমি উত্তর দিয়ে আমি শেষ করব। আর আপনারা কিন্তু ট্রেনের অঙ্কগুলো করে যাবেন। আরেকটা ব্যাপার আমি বলি, ঐকিক থেকে কিন্তু প্রশ্ন আসবে নেক্সট ধাপে। ঐকিক থেকে প্রশ্ন আসবে, সময় ও কাজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এগুলো কিন্তু মিস করবেন না। ঐকিক, সময় ও কাজ, ট্রেন, এগুলো ট্রেন বলতে গতিবেগ থেকে একটা প্রশ্ন থাকে, এটা 2 ধাপেই ছিল। এবার নৌকা থেকে ছিল, হয়তো নেক্সট টাইম ট্রেন থেকে থাকতে পারে, এর আগের ধাপে ট্রেন থেকে ছিল। যেটাই থাকে এখান থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে। কাজ ও সময়, ওদিকে হচ্ছে আপনার ঐকিক, এগুলো থেকে ঐকিকের 2 ধাপ 3 ধাপের ঐকিক গুলো একটু ভালো করে দেখবেন। তারপর দেখা যাচ্ছে যে ওখানে কমন কিছু অঙ্ক আছে যেগুলো বিগত সময়ে আসছে, এগুলো কিন্তু ফাঁকা ফেলতে, এগুলো থেকে প্রশ্ন আসবে। এগুলো না, অন্য কোনো বিষয় সম্পর্কে আসলে আমি মতামত দিতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অন্য বিষয়গুলোর উপর এক্সপার্ট নই। আর নিবন্ধনের জন্য আমি সামনে বিভিন্ন সময় ক্লাস নেব, আপনারা নোটিশ করবেন ইনশাল্লাহ, তখন কথা হবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।